আসসালামু আলাইকুম। এক্সেল এফএক্স এ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মাসুম পারভেজ। এটি এক্সেল নিয়ে আমার প্রথম টিউটোরিয়াল, তাই কোনো ভুল ত্রুটির জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের এই চ্যানেলে আমরা এক্সেলের বিভিন্ন ধরনের ফাংশন নিয়ে আলোচনা করব। কিভাবে এক্সেলের ফাংশনকে কাজে লাগিয়ে অতি অল্প সময়ে নির্ভুলভাবে কোনো রিপোর্টকে সুন্দরভাবে উপস্থাপন করা যায়, তাই হবে আমাদের এই চ্যানেলের মূল আলোচ্য বিষয়বস্তু। বাংলাদেশ সহ বহির্বিশ্বে এমন কোনো ভালো প্রতিষ্ঠান খুঁজে পাওয়া কষ্টকর যেখানে এক্সেলের ব্যবহার হয় না। এক্সেল মাইক্রোসফটের তৈরিকৃত প্রোগ্রামসমূহের মধ্যে অন্যতম একটি পাওয়ারফুল প্রোগ্রাম। আর এই প্রোগ্রাম পাওয়ারফুল হওয়ার পেছনে অন্যতম বিষয় হলো এর ফর্মুলা এবং ফাংশন। এখন প্রশ্ন হতে পারে, শুধুমাত্র ফর্মুলা বা ফাংশন দিয়েই কি রিপোর্ট সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব? এক কথায় উত্তর হবে না। তবে একথা সত্য যে রিপোর্ট সহজভাবে অতি অল্প সময়ে সুন্দরভাবে উপস্থাপন করার ক্ষেত্রে প্রায় 80% ভূমিকা রাখে ফর্মুলা বা ফাংশন। বাকি 20% ভূমিকা থাকে ফরম্যাটিং, পেজ সেটআপ, ভ্যালিডেশন, চার্টস বা অন্য কিছুর। তবে আমাদের টিউটোরিয়ালগুলোতে শুধু ফাংশন নিয়ে আলোচনা করা হবে না। ফাংশনগুলোর পাশাপাশি প্রতিটি টিউটোরিয়ালে থাকবে বেসিক কাজগুলো, যার মধ্যে ফরম্যাটিং, পেজ সেটআপ, ডাটা ভ্যালিডেশন, চার্টস সহ অন্য সবকিছু অন্তর্ভুক্ত থাকবে এবং সেগুলো প্রতিটি টিউটোরিয়ালে অল্প অল্প করে ধাপে ধাপে থাকবে। এতে করে এই বিষয়গুলো শিখতে অতিরিক্ত সময় ব্যয় করতে হবে না। যাই হোক, আমরা আমাদের টিউটোরিয়ালের মূল অংশে চলে যাই। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো সেল রেফারেন্স, ফর্মুলা, কিবোর্ড শর্টকাটস এবং ফিল হ্যান্ডেল। তো এই অধ্যায় শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো, যে বিষয়গুলো সম্পর্কে আমরা ধারণা পাবো, তার মধ্যে একটি হচ্ছে সেল রেফারেন্স। তো সেল কি এবং সেল রেফারেন্স কি, এই বিষয়গুলো আমরা শিখতে পারবো এই অধ্যায় শেষে। এরপরে রিলেটিভ সেল রেফারেন্স এবং অ্যাবসোলুট সেল রেফারেন্স কি, এইগুলো কিভাবে কাজে লাগে সেই বিষয়গুলো আমরা জানতে পারবো। আর দ্বিতীয় অংশে রয়েছে আমাদের ফর্মুলা। কিভাবে একটা ফর্মুলা লেখা শুরু করতে হয় এই বিষয় নিয়ে আমাদের কিছু আলোচনা থাকবে। এরপরে সেল রেফারেন্স উপর ভিত্তি করে কিভাবে ফর্মুলা তৈরি করতে হয়, অর্থাৎ সেল রেফারেন্সের পরিবর্তনের ফলে ফর্মুলার কি পরিবর্তন ঘটে, এই বিষয়টা আমাদের ফর্মুলা অংশে আলোচনা করা হবে। আর সর্বশেষ যে অংশটা আমরা এই টিউটোরিয়ালে আলোচনা করব সেটা হচ্ছে কিবোর্ড শর্টকাট এবং ফিল হ্যান্ডেল। তো আজকে আমরা একটা কিবোর্ড শর্টকাট শিখব, যে কিভাবে অটোসাম ফাংশনের কিবোর্ড শর্টকাট কমান্ড দেওয়া যায়, এই বিষয়ে আলোচনা করা হবে। আর ফিল হ্যান্ডেল কি, এই ফিল হ্যান্ডেলের মাধ্যমে কিভাবে অটোফিল হয়, এই বিষয়টা নিয়েও আলোচনা করা হবে। তো চলুন এবার আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। প্রথমে আমরা জানব স্প্রেডশিট বলতে কি বোঝায়। আমরা স্প্রেডশিটে যদি আবিধানিক অর্থ করি, তো স্প্রেড শব্দ অর্থ আমরা যেটা জানি তা হলো বর্ধিত বা বর্ধিত করা, এবং শিট অর্থ হচ্ছে কাগজের তা। কিন্তু এখানে তো কাগজ নয়, এখানে তো আমরা লিখবো কম্পিউটারে, তাই না? তো এক্ষেত্রে স্প্রেডশিট বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে কম্পিউটারে লেখার জন্য যে পেজটা ব্যবহৃত হবে, এটাই হলো স্প্রেডশিট। একটি স্প্রেডশিটে আনুভূমিকভাবে বিস্তৃত যে ঘরগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, যে এখানে 1, 2, 3, 4 এভাবে করে যে ঘরগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে প্রত্যেকটি এক একটি রো, এবং উলম্বভাবে যে ঘরগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে কলাম। আর এই রো এবং কলামের সংমিশ্রণে যেটি গঠিত হয় এটাকে বলা হয় সেল। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে A1 বলতে এটা বোঝায় A নাম্বার কলামের 1 নাম্বার রো। যদি আমি কার্সরটা এখানে নিয়ে আসি তাহলে এখানে দেখা যাচ্ছে B3, তার মানে হচ্ছে যে এখানে কলাম হচ্ছে B এবং রো হচ্ছে 3, তাহলে এখানে B3 দেখাচ্ছে।
এক্সেল 2007-এ আমাদের রো এর সংখ্যা আছে 10,48,576 এবং কলামের সংখ্যা আছে 16,384। তাহলে এখানে সহজেই বের করা যাচ্ছে যে এক্সেল 2007-এ সেলের সংখ্যা হচ্ছে 1,717,98,69,184 এবং প্রত্যেকটি সেলে বিভিন্ন ধরনের নাম্বার বা ডিজিট বা যে কোনো ডেটা এগুলো লেখা যায়। সেল রেফারেন্স বোঝার জন্য আমরা একটা উদাহরণ নিয়ে আলোচনা করলে আমাদের সেল রেফারেন্সটা ক্লিয়ারলি বোঝা যাবে। আমরা এখানে দুটো বিভাগীয় শহরের নাম লিখলাম, একটা হচ্ছে ঢাকা আর একটা হলো খুলনা। এবারে এই ঢাকা যেই সেলটাতে লিখলাম এই সেলটা হচ্ছে A1 এবং খুলনা যেই সেলে লিখলাম এই সেলটার নাম হচ্ছে A2। এবারে আমরা A1 এবং A2-তে ঢাকা এবং খুলনা এই কথা দুটো লেখা আছে, আমরা C1 এবং C2-তে কিভাবে এই কথা দুটো না লিখে অর্থাৎ বিভাগীয় শহরের নাম না লিখে কিভাবে আমরা এই ডেটাগুলো C1 এবং C2-তে নিতে পারি, এই কাজটাই হচ্ছে সেল রেফারেন্স। তাহলে আমরা দেখি কিভাবে A1 এর ডেটাগুলো কিভাবে আমরা C1 এ নিতে পারি। তো C1 এ যদি আমরা ইকুয়াল টু প্রেস করে আমরা যদি A1 লিখি তাহলে এখানে দেখা যাচ্ছে A1 সেলটাতে একটা ব্লু বর্ডার হয়েছে। তার অর্থ হচ্ছে যে A1 সেলটাতে যে ডাটাটা আছে সেই ডাটাটা আমরা নেওয়ার জন্য A1 সেলটাকে সিলেক্ট করেছি। তাহলে এবার এন্টার প্রেস করলে দেখা যাচ্ছে যে A1 সেলে যে ডাটাটা আছে সেই ডাটাটা এখানে চলে আসছে। আবার A2 সেলে যে ডাটাটা আছে সেটাকে আমরা একইভাবে আনতে পারি, তবে এখানে আমরা ইকুয়ালস টু দেওয়ার পরে ওখানে যেমন আমরা সরাসরি লিখেছি A1, এখানে যদি সরাসরি না লিখে আমরা যদি এখানে সরাসরি ক্লিকও করি, মাউস দিয়ে ক্লিক করলাম, তাহলে দেখা যাচ্ছে যে আমার এখানে A2 সিলেক্ট হয়েছে। তাহলে এটা দ্বারা বোঝা যাচ্ছে যে আমাদের A2 সেলে যে ডাটাটা আছে সেই ডাটাটাই আমার C2 সেলের জন্য নির্বাচিত হয়েছে। এবার আমরা এন্টার প্রেস করলে দেখা যাবে যে এই A2 সেলের ডাটাটা C2 তে চলে আসছে। সুতরাং দেখা যাচ্ছে যে কোন সেল এ ব্যবহৃত অপর কোন সেল এর ঠিকানাটাই হচ্ছে সেল রেফারেন্স। পূর্ববর্তী সেকশনে আমরা শিখেছিলাম যে সেল কি এবং সেল রেফারেন্স কি এবং তা কিভাবে কাজ করে। এই সেকশনে আমরা শিখব যে রিলেটিভ সেল রেফারেন্স কি এবং অ্যাবসলিউট সেল রেফারেন্স কি এবং এটা কিভাবে ব্যবহার করা যায়। তো রিলেটিভ সেল রেফারেন্স কি এবং অ্যাবসলিউট সেল রেফারেন্স এই বিষয়টা আমাদের জানতে হলে আমরা এই উদাহরণটা ভালোভাবে বুঝতে পারলেই আমরা বুঝতে পারবো যে রিলেটিভ সেল রেফারেন্স কি এবং অ্যাবসলিউট সেল রেফারেন্স কি। এখানে 4 নাম্বার রো এর কয়েকটি সেলে বাংলাদেশের কয়েকটি বিভাগীয় শহরের নাম লেখা হয়েছে এবং 5 নাম্বার রো এর কয়েকটি সেলে কয়েকটি ফল এর নাম লেখা হয়েছে এবং 8 নাম্বার রো এর কয়েকটি সেলে 4 নাম্বার রো এর কয়েকটি সেল এর রেফারেন্স উল্লেখ করা হয়েছে। যেমন B8 নাম্বার সেল এ B4 নাম্বার সেল এর রেফারেন্স উল্লেখ করা হয়েছে, তদ্রূপ D8 নাম্বার সেল এ D4 নাম্বার সেল এর রেফারেন্স উল্লেখ করা হয়েছে এবং F8 নাম্বার সেল এ F4 নাম্বার সেল এর রেফারেন্স উল্লেখ করা হয়েছে, যার ফলে B4, D4 এবং F4 এ যে ডেটাগুলো ছিল সেই ডেটাগুলো আমাদের B8, D8 এবং F8 এ শো করছে। এবার যদি B8 এ থাকা আমাদের বিভাগীয় শহরের নাম ঢাকা, এটাকে যদি কপি করি এবং কপি করে যদি জাস্ট তার ডাউন সেলটাতে অর্থাৎ B9 সেল এ পেস্ট করি তাহলে দেখা যাচ্ছে যে এখানে ঢাকা পেস্ট না হয়ে ম্যাঙ্গো পেস্ট হচ্ছে। এর কারণ হচ্ছে কি যে যখন আমরা একটা স্টেপ ডাউনে চলে আসব তখন দেখা যায় যে রেফারেন্সটাও একটা স্টেপ ডাউনে চলে আসবে। আবার ধরুন B8 কে কপি করে আমি এক স্টেপ ডানে পেস্ট করলাম অর্থাৎ C8 এ পেস্ট করলাম, তাহলে দেখা যাচ্ছে এখানে আমার ঢাকা না এসে খুলনা আসছে। তার অর্থ হচ্ছে যে আমাদের
যখন আমরা একটা স্টেপ ডান দিকে পেস্ট করব তখন আমাদের রেফারেন্সটাও একটা স্টেপ ডান দিকে সরে যাবে। অনুরূপভাবে D8 এ থাকা ডেটা ওটাকে যদি কপি করে এক স্টেপ ডাউনে বা এক স্টেপ রাইটে সরিয়ে নেওয়া হয় তাহলে দেখা যাবে যে ওর রেফারেন্সটাও এক স্টেপ নিচে অথবা এক স্টেপ ডানে সরে গিয়েছে। এই যে একটার সাথে আরেকটা সম্পর্কিত যে রেফারেন্সটা, এই রেফারেন্সটাকেই বলা হয় রিলেটিভ সেল রেফারেন্স। এবারে যাওয়া যাক অ্যাবসোলুট সেল রেফারেন্সে। অ্যাবসোলুট সেল রেফারেন্সকে লকড সেল রেফারেন্সও বলা যেতে পারে। তো এই অ্যাবসোলুট সেল রেফারেন্স বা লকড সেল রেফারেন্স এটা কয়েকভাবেই হতে পারে। যখন রো লক করা থাকে, যখন কলাম লক করা থাকে, এবং যখন রো এবং কলাম উভয় লক করা থাকে। আর এই লক করার জন্য যে সিম্বলটা ব্যবহৃত হয় সেই সিম্বলটা হচ্ছে ডলার সিম্বল। আমরা জানি কোনো একটা সেল রেফারেন্স লেখার জন্য প্রথমে কলামটা ব্যবহৃত হয়, তারপরে রোটা ব্যবহৃত হয়। অর্থাৎ যদি আমি B4 বলি তাহলে এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে B নাম্বার কলামের 4 নাম্বার রো। তাহলে যদি আমি 4-এর আগে ডলার চিহ্নটা দিয়ে থাকি তাহলে বোঝা যাবে যে এখানে রোটা আমার লক। আর যদি B এর আগে ডলার চিহ্নটা থাকে তাহলে বোঝা যাচ্ছে যে এখানে B নাম্বার কলামটা লক। আর যদি 4 এবং B উভয়ের আগে ডলার সিম্বলটা দেওয়া থাকে তাহলে এখানে বোঝা যাবে যে রো এবং কলাম উভয়ই লক। তাহলে শুধু রো লক থাকলে বা শুধু কলাম লক থাকলে বা উভয় লক থাকলে রেফারেন্সে কি পরিবর্তন ঘটে আমরা সেটাই এখন দেখব। আমরা একটা সেল সিলেক্ট করেছি, সেটা হচ্ছে B12। এখানে B12 একটা রেফারেন্স লেখা আছে, B4 অর্থাৎ B নাম্বার কলামের 4 নাম্বার রোটা B12 নাম্বার সেল এ লেখা আছে। এবার যদি আমরা 12 নাম্বার সেলটাকে কপি করি, B12 নাম্বার সেলটাকে যদি কপি করি এবং যদি আমি একটা স্টেপ নিচে এসে পেস্ট করি তাহলে দেখা যাচ্ছে যে আমার এখানে শুধু ওই ঢাকা লেখাটাই পেস্ট হয়েছে, এখানে কিন্তু রিলেটিভ সেল রেফারেন্স কাজ করছে না। অর্থাৎ আমি একটা স্টেপ নিচে আসা সত্ত্বেও আমার ম্যাঙ্গো শব্দটা এখানে পেস্ট হচ্ছে না। কারণ কি, আমার এখানে 4 নাম্বার রো অর্থাৎ রো এর আগে লক সিম্বলটা দেওয়া আছে। কিন্তু যদি আমি এই ঢাকা এই শব্দটাকে কপি করি, কপি করে একটা স্টেপ ডানে নিয়ে তারপর যদি আমি এখানে পেস্ট করি তাহলে দেখা যাচ্ছে যে এখানে ঠিকই আমার ঢাকা থেকে একটা স্টেপ ডানে যেটা লেখা আছে খুলনা অর্থাৎ C4 নাম্বার সেল, এই C4 নাম্বার সেলটা এখানে পেস্ট হয়েছে। এর কারণটা হচ্ছে বি কলামটা লক করা ছিল না, শুধুমাত্র 4 নাম্বার রোটাই লক করা ছিল, যে কারণে খুলনা শব্দটা এসেছে। এবারে দেখি কলাম লক। এখানে B16 নাম্বার সেলটাকে সিলেক্ট করা হলো। এখানে B16 নাম্বার সেলটাকে সিলেক্ট করে দেখা যাচ্ছে এখানে অ্যাড্রেস বারে B এর আগে ডলার সিম্বল, কিন্তু 4 এর আগে কোনো ডলার সিম্বল নাই। অর্থাৎ আমাদের এখানে যে রেফারেন্সটা রয়েছে B4, তার অর্থ হচ্ছে এখানে কলামটা লক করা রয়েছে কিন্তু রো লক করা নাই। তাহলে আমরা যখন এই B16 নাম্বার সেলটাকে কপি করব এবং কপি করার পরে যদি আমরা একটা স্টেপ নিচে পেস্ট করি তাহলে দেখা যাবে যে এখানে আমার একটা স্টেপ নিচে অর্থাৎ ম্যাঙ্গো এখানে পেস্ট হবে। কিন্তু যদি আমি আবার কপি করে যদি একটা স্টেপ ডানে পেস্ট করি তাহলে দেখা যাবে যে ঢাকা কথাটাই পেস্ট হয়েছে। কারণ এখানে আমার কলাম যেহেতু লক, কাজে কলাম পরিবর্তন হলেও আমাদের ভ্যালু পরিবর্তন হচ্ছে না। কিন্তু রো যেহেতু লক নেই, সো রো এর ক্ষেত্রে রিলেটিভ সেল রেফারেন্সের মতো কাজ করছে এখানে, কিন্তু কলামের ক্ষেত্রে সেভাবে কাজ করছে না। এবারে দেখি রো এবং কলাম উভয় লক থাকলে কি হবে। সিম্পল, রো এবং কলাম যদি উভয় লক থাকে তাহলে যেদিকেই নিয়ে আমি পেস্ট করি না কেন কোনো দিকেই মানের কোনো পরিবর্তন ঘটবে না। উদাহরণস্বরূপ আমরা B20 নাম্বার সেলটাকে সিলেক্ট করি, যেখানে B20 নাম্বার সেলে দেখা যাচ্ছে B এর আগেও একটা ডলার সিম্বল এবং 4 এর আগেও একটা ডলার সিম্বল। তো এখানে B4 অর্থাৎ B4 এই সেলটাকে রেফারেন্স হিসেবে এখানে দেওয়া হয়েছে। তাহলে এখানে রো এবং কলাম বোথ যেহেতু লক, কাজেই আমরা এটাকে যদি কপি করে একটা স্টেপ নিচে এনে পেস্ট করা হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের
মানের পরিবর্তন হচ্ছে না বা নামের পরিবর্তন হচ্ছে না। আবার যদি আমরা ডান দিকে একটা স্টেপ ডানে এনেও পেস্ট করি, তাতেও কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে বোঝা যাচ্ছে যদি রো এবং কলাম উভয় লক থাকে, তাহলে যেই কোনো সেল এ নিয়ে পেস্ট করলে এখানে যেই রেফারেন্সটাই থাকবে সেই রেফারেন্সটাই পেস্ট হবে, এখানে কোনো রিলেটিভ সেল রেফারেন্স পেস্ট হবে না। এবার আমরা দেখব যে এক্সেলে কিভাবে একটা ফর্মুলা লেখা শুরু করতে হয়, কিভাবে একটা ফর্মুলা ক্রিয়েট করা যায়, এই বিষয়টা আমরা দেখব। তো এই বিষয়টা আমরা শুরু করার আগে আমরা একটা উদাহরণ দিতে পারি। একটা উদাহরণের সাহায্যে আমরা ফর্মুলাটা ব্যাখ্যা করতে পারি। ধরা যাক কোনো একটা অফিসের মোট ইনকাম জানুয়ারি মাসে হলো 40,000 টাকা, ফেব্রুয়ারি মাসে 50,000 টাকা এবং মার্চ মাসে হলো 55,000 টাকা, এবং এক্সপেন্স হচ্ছে ইনকামের 60%। এই 60% এক্সপেন্স আমরা ম্যানুয়ালি না লিখে কিভাবে আমরা ফর্মুলার সাহায্যে লিখতে পারি সেই বিষয়টা আমরা এখন দেখব। তো ফর্মুলা লেখার শুরুতেই আমাদের দেখতে হবে যে ফর্মুলাটা লেখা কিভাবে শুরু করতে হয়। যে কোনো ফর্মুলা লেখার আগে সাধারণত ইকুয়াল চিহ্ন দ্বারা ফর্মুলা লেখা শুরু করতে হয়। তাহলে আমরা ইকুয়াল চিহ্ন দ্বারা শুরু করি ফর্মুলা লিখব। তাহলে আমরা দেখি যে কিভাবে আমরা ফর্মুলাটা লিখব। তো আমাদের যেহেতু এক্সপেন্সটা হবে টোটাল ইনকামের 60%, কাজে আমরা প্রথমে আমাদের টোটাল ইনকামটা সিলেক্ট করি। অর্থাৎ এখানে যদি আমরা ইকুয়াল দেওয়ার পর এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের এই সেলটা সিলেক্ট হচ্ছে। এরপরে যেহেতু কিবোর্ডে কোনো ক্রস সিম্বল নেই, কাজেই ফর্মুলা লেখার জন্য আমরা গুণ হিসাবে অ্যাস্টারিক সিম্বলটা ব্যবহার করব। তো এরপরে যেহেতু এক্সপেন্সটা হবে 60%, দ্যাট মিনস আমাদের এখানে যে পার্সেন্টেজটা থাকবে এই রোতে এক্সপেন্সের ঘরে, সেখানে আমরা এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার যদি আমরা এন্টার প্রেস করি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ফর্মুলাটা, আমাদের এক্সপেন্সটা এখানে চলে আসছে। অর্থাৎ 40,000 এর 60% হচ্ছে 24,000 টাকা। পূর্ববর্তী সেকশনে আমরা দেখলাম কিভাবে একটি ফর্মুলা ক্রিয়েট করা যায়। এই সেকশনে আমরা দেখব সেল রেফারেন্সের পরিবর্তনের ফলে ফর্মুলা এর রেজাল্টের কি পরিবর্তন ঘটে। আমরা পূর্বের তৈরি করা এই ফর্মুলাটিকে কপি করে ডানের সেল দুটিতে পেস্ট করলাম। দেখা যাচ্ছে যে সেল দুটিতে ভ্যালু 00 শো করছে। এর কারণ হলো পূর্ববর্তী ফর্মুলায় কোনো অ্যাবসলিউট বা লগ সেল রেফারেন্স ব্যবহার করা হয়নি। দুটো সেল রেফারেন্সই রিলেটিভ সেল রেফারেন্স ছিল। তাই এই C6 এবং D6 নাম্বার সেল এ B10 মাল্টিপ্লাই না হয়ে যথাক্রমে C10 এবং D10 মাল্টিপ্লাই হয়েছে। কিন্তু আমাদের প্রয়োজন ছিল C6 এবং D6 নাম্বার সেল এ C5 এবং D5 উভয়ের সাথে B10 মাল্টিপ্লাই হওয়ার, কিন্তু তা হয়নি। আমরা এবার আবার একটু পূর্ববর্তী ফর্মুলায় ফিরে যাই। এখানে B10টাকে আমরা একটু লক করে দেই। এবার এন্টার প্রেস করি অথবা সেভ করি। এবার কপি করে ডানের সেল দুটিতে পেস্ট করে দেই। পুরোপুরি সঠিকভাবে কাজ করছে। এবার আমরা নেট ইনকামের ঘরে একটি ফর্মুলা লিখি। আমাদের B5 মাইনাস B6 অর্থাৎ টোটাল ইনকাম মাইনাস এক্সপেন্স। এন্টার প্রেস করি। আমরা ফলাফল পেয়ে গেলাম। এবার আমরা এই নেট ইনকামের এই সেলটিকে কপি করে ডানের সেল দুটিতে পেস্ট করে দেই। তাহলে আমরা টোটাল ইনকাম থেকে এক্সপেন্স বাদ দিয়ে যেটা থাকে সেই ফলাফলটা পেয়ে গেলাম। এবার আমরা B10 নাম্বার সেলের ভ্যালুটাকে একটু পরিবর্তন করে 50% করে দেই। ব্যাস, সবকিছু আপডেট হয়ে গেল।
এবার আমরা দেখব অটোসাম ফাংশন কি এবং কিভাবে কিবোর্ডের মাধ্যমে অটোসাম কমান্ড দেওয়া যায়। আপনি যখন হোম ট্যাবে থাকবেন তখন ডান পাশে একটি অটোসাম বাটন দেখতে পাবেন। এখানে ক্লিক করলে ডাটাগুলোর সাম দেখাবে। এখানে ক্লিক করলাম, তাহলে এখানে B5 থেকে D5 পর্যন্ত সাম দেখাচ্ছে। এবার এটিকে মুছে দেই। এবার একই কমান্ড কিবোর্ডের মাধ্যমে দেই। অটোসাম ফাংশনের কিবোর্ড কমান্ড হচ্ছে অল্টার ইকুয়াল। এবার এন্টার প্রেস করি, ব্যাস B5 থেকে D5 পর্যন্ত সাম হয়ে গেল। এক্সেলে যখন কোনো সেল সিলেক্ট করা থাকবে তখন ওই সেলের নিচে ডান পাশের কর্নারে মাউস পয়েন্টার নিলে মাউস পয়েন্টারটি একটি সরু প্লাস চিহ্ন আকার ধারণ করে। এই সরু প্লাস চিহ্নটাই হলো ফিল হ্যান্ডেল। ফিল হ্যান্ডেলের কার্যকারিতা অনেক। আমরা আজকে দেখব আমাদের এই উদাহরণে ফিল হ্যান্ডেলের কার্যকারিতা কি। আমরা E5 সেলটিকে সিলেক্ট করলাম। এবার ফিল হ্যান্ডেলটিকে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসলাম। ব্যাস সমস্ত সেলগুলো ফর্মুলা দ্বারা অটোফিল হয়ে গেল।